মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে আরো আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই জানতে চাই, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই চুক্তি, এই চুক্তি নিয়ে আসলে এখন পর্যন্ত নানা ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নিজে বলছেন যে যেই $300 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেই বিষয়টি আসলে নিশ্চিত নয়। এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সব মিলে আপনার কাছে কি মনে হয়, এই ধোঁয়াশাগুলো এখনো কেন, যদি চুক্তি হয়ে থাকে? আপনাকে ধন্যবাদ। একটি চুক্তির ভিতর ধোঁয়াশাটা থেকে যাওয়ার এখনো কারণ, যে চুক্তিটি বা যেটাকে আমরা বলছি এমওইউ বা সমঝোতা স্মারক, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটি এখনো আপনার দুই পক্ষের যে প্রতিনিধি যারা আছে তাদের মধ্যে সরাসরি আলোচনা করে বা সাক্ষাৎ করে স্বাক্ষরিত হয়নি। এই বিষয়টি নিয়ে তারা একমতে পৌঁছেছে বলে দুই পক্ষ থেকে দাবি করছে। এখন যে সময় পর্যন্ত বিষয়টি নিয়ে একটি পুরোপুরি কোনো কিছু না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটি অনিশ্চয়তা বা ধোঁয়াশা থেকে যায়। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে $300 বিলিয়ন কথা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে অস্পষ্টতা কথা বলা হচ্ছে। অর্থাৎ এই অবস্থা থেকে এখনো আমরা যে জায়গাটিতে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে দুই পক্ষের মধ্যে এখনো হয়তো কিছু সূক্ষ্ম মত পার্থক্য রয়ে গেছে। এই জায়গাটিতে তারা একমত হতে পারেনি। বলা হচ্ছে যে শুক্রবার দিন চুক্তিটি স্বাক্ষর হবে বা সমঝোতা স্মারকটি স্বাক্ষর হবে। স্বাক্ষর হওয়ার পরে পুরো বিষয়টি দাঁড়াবে। এখনো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। শুক্রবার পর্যন্ত আরো কয়েকদিন সময় আছে, এই সময়ের মধ্যে কি হবে এটি একটি অনিশ্চিত ব্যাপার, কারণ এর মধ্যে আবার পরিস্থিতি পাল্টেও যেতে পারে। কারণ আমরা ইসরায়েলের একটি আরেক রকম, যে ইসরায়েলের যে লেবাননের বিষয়ে তারা লেবাননের যুদ্ধ বন্ধ রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত দিয়েছে, এখন ইসরায়েলের তরফ থেকে এই বক্তব্য আসছে যে এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারে না, এই চুক্তিটি ইসরায়েল মেনে চলবে না। এরকম কতগুলো আরো এই ধরনের কিছু অস্পষ্টতা রয়েছে। সুতরাং এই অস্পষ্টতাটি তখনই নিরসন হবে বা এটি একটি স্পষ্টীকরণ হবে যখন আমরা দেখবো যে চুক্তিটি সত্যিকার অর্থে আলোর মুখ দেখেছে। এখন একটি আলোর মুখ দেখেনি। এটি বোঝা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে, তাদের মধ্যে থেকে যে দাবি পাল্টা দাবি, সেখান থেকে কিন্তু বেশ কিছু অস্পষ্টতা রয়ে গেছে। পুরো বিষয়টি আমার মনে হয় যে আর কয়েকদিন অপেক্ষা করলে পরে ডক্টর আলম, একটা বিষয়, মূলত যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের উপরে এত দশকের পর দশক নিষেধাজ্ঞা বা এত কিছু, সেই পারমাণবিক যে সক্ষমতা, সেটি ইরান ত্যাগ করতে রাজি হয়েছে, বা ইউরেনিয়াম ধ্বংসের বিষয়টি আমেরিকার দিক থেকে দাবি করা হয়েছে। ইরান কিন্তু ভিন্ন কথা বলছে। আপনার বিশ্লেষণ? এটি আরেকটি অস্পষ্টতার বিষয় আপনি সামনে তুলে এনেছেন। সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে যে ইরান তার পরমাণু কর্মসূচি আর অব্যাহত রাখবে না, এবং যে এনরিচড ইউরেনিয়াম গুলো ইরানের কাছে রয়েছে সেগুলোকে তারা হয়তো মাত্রা কমিয়ে দেবে। ইরানের পক্ষ থেকে এ নিয়ে কিছুই বলা হয়নি। রাদার যে দাবিটি করা হয়েছে সেটি হচ্ছে যে এই খসড়া চুক্তি বা এই যে সমঝোতা স্মারকের মধ্যে এই পরমাণু সংক্রান্ত কোনো বিষয় থাকবে না। এই বিষয়টি এমওইউটি স্বাক্ষর হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে ফার্দার একটি প্রলং ট্রিটি যেটি স্বাক্ষর করা হবে সেই চুক্তির মধ্যে সেটি থাকবে। সুতরাং এইখানেও কিন্তু আমরা একটি বড় ধরনের অস্পষ্টতা দেখলাম, এবং আপনি যে কথাটি বললেন যথার্থই বললেন। দশকের পর দশক ধরে যে জায়গাটিতে অস্থিরতা, এবং যে অস্থিরতাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইনভলভ হয়ে যাওয়া, ইসরায়েল তো আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্টের সবচেয়ে বড় কারণটি হচ্ছে ইরান অতি উচ্চমাত্রা ইউরেনিয়ামকে তারা এনরিচ করেছে। সেই জায়গাটিতে ইরানের সাথে সাম্প্রতিক সময় আলোচনা তাদের ভালো যাচ্ছিল না বলেই তারা আক্রমণ করতে বাধ্য হয়েছে। এখন এই জায়গাটিতে যদি একমত না হয় তাহলে স্বাভাবিকভাবে এসে দাঁড়ায় এক যুক্তি, যে যুদ্ধটি মার্কিন যুক্তরাষ্ট্র কেন করলো। যুক্তরাষ্ট্রের দিক থেকে এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব কঠিন হবে এস্টাবলিশ করে যুদ্ধটি কেন করলো। ইরানের দিক থেকে একটি বিজয় দাবি করা হচ্ছে, এবং অবভিয়াসলি যেটি হবে, যদি এই বিষয়টি যদি এখানে অন্তর্ভুক্ত না থাকে, তাহলে ইরান যদি এই যুদ্ধে বিজয় দাবি করে তাহলে এই বিজয়টিকে খাটো করে দেখার কিন্তু কোনো অবকাশ থাকে। জি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যুদ্ধের শুরু যাদেরকে কেন্দ্র করে, বা ইরানের সবচেয়ে বড় শত্রু যে রাষ্ট্রটি ইসরায়েল, তারা বলছেন যে এই যে চুক্তি, সেটির কারণে যুক্তরাষ্ট্রকে অনেকটা বিশ্বাসঘাতক বলে এরই মধ্যে ইসরায়েল সরকারের বিভিন্ন দপ্তর থেকে বলাও হচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাই বলছেন। মানে এটা কি আসলেই সত্য, নাকি আসলে এটা এক ধরনের আইওয়াশ হচ্ছে? আপনার কি মনে হয়? এটি সত্য কিনা এটি এটি বোঝার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। কেননা এটি নিশ্চিতভাবে একটি বিষয় বলা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির মধ্য দিয়ে একটি কৌশল অবলম্বন করছে, যে কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এটুকুই তারা বোঝাতে চাইছে যে তারা আসলে এই মুহূর্তে আর যুদ্ধটি চালিয়ে যাওয়ার জন্য তাদের যথেষ্ট রকম প্রস্তুতি নেই। এটি কিন্তু এস্টাবলিশড হচ্ছে। আর ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক যেটি রয়েছে,
এটি মনে করার কোনো কারণ নেই যে এই চুক্তির ফলে ইরান লাভবান হবে, বা চুক্তিটি যদি সত্যিই হয়ে থাকে যেরকম হচ্ছে সেরকম হলে ইরান লাভবান হবে আর ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র তাকিয়ে তাকিয়ে ইসরায়েলের ক্ষতিকে তারা দেখবে, সহ্য করে যাবে, সেটি কিন্তু হওয়ার কোনো কারণ নেই। কেন মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ইসরায়েল সবসময় একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে থাকে। সুতরাং এইখানটা এমন একটি বিষয় হয়তো দাঁড়াতে পারে এই চুক্তি স্বাক্ষরের পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের সরকার পরিবর্তনের যে পরিকল্পনাটি করছে সেটিকে হয়তো ভিন্নভাবে তারা ভিন্ন মাত্রায় তারা সেটিকে পরিচালনা করতে পারে। ইতিমধ্যে যেটি ধারণা করা হচ্ছে এই চুক্তি স্বাক্ষর পরবর্তী সময়টি ইরানের জন্য খুব কঠিন যাবে, কেননা ইরানের মানুষ তারা একটা যুদ্ধাবস্থার কারণে পুরো বিষয়টিকে কিন্তু মেনে নিয়েছিলেন। তো যুদ্ধ শেষ হওয়ার পরে তাদের মধ্যে নতুন ধরনের একটি অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়টি তখন সামনে আসবে, শাসনতান্ত্রিক যে ব্যবস্থাটি আছে এইটি নিয়ে যে মানুষের মধ্যে ক্ষোভ আছে এই বিষয়গুলো সামনে জি আসবে। এই পুরো বিষয়কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হয়তো ভবিষ্যতে ক্যাপিটালাইজ করতে পারে, এটি একটি কৌশল জি হতে পারে। জি জি অধ্যাপক আলম, আরেকটি বিষয়, এইখানে যারা ইরানপন্থী বা আইআরজিসিও বলেছে, ইভেন মিডল ইস্টের অনেক জায়গা থেকে এই বক্তব্য এসছে যে মূলত এই যে চুক্তিটি সেটির কারণে আসলে আমেরিকার এক ধরনের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, বা আমেরিকা একটা সম্মানজনক প্রত্যাবর্তনের একটা উপায় এটাই। আপনার বিশ্লেষণ কি সেরকম? না, আমার বিশ্লেষণ অবভিয়াসলি সেরকমই যে এই চুক্তির মধ্য দিয়ে ইরান গত 2 মাস ধরে এই চুক্তিটির জন্য ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভীষণ রকম চেষ্টা করছিল। ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলছিলেন যে ইরানে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে, এখন আমরা আর যুদ্ধ করতে চাচ্ছি না, এখন আমরা চুক্তি স্বাক্ষর করে মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনে বা শান্তি আনয়নের চেষ্টা করছি। কিন্তু বাস্তবিক অর্থ কিন্তু আমরা দেখছি যে পুরোপুরি ভিন্ন। ইরান কিন্তু এই চুক্তি নিয়ে ভীষণ রকম বার্গেনিং করেছে, যতটা বার্গেনিং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা করতে পারেনি। সুতরাং এখানে এটি বোঝা যাচ্ছে যে ইসরায়েলকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র আর সেই রকম সাপোর্ট দিতে চাচ্ছে না, এবং সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু আগামী অক্টোবর মাসে এই ইসরায়েলের নির্বাচন আছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে এই যুদ্ধটিকে প্রলং করতে চাচ্ছেন, যেন এই যুদ্ধ অবস্থার ছুতো যেন তিনি নির্বাচনটিকে আরেকটু পিছিয়ে দিতে বা একটা জরুরি অবস্থার কারণে যদি তার ক্ষমতাকে প্রলং করতে পারেন। এই পুরো বিষয়গুলো কিন্তু ভেস্তে যাচ্ছে একমাত্র একটি কারণ, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধটির যে তাদের জন্য খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এটিকে তাদের জন্য আসলে বহন করা খুব কঠিন। এই জন্য কৌশলে তারা এই যুদ্ধটিকে এড়িয়ে গিয়ে একটু চুক্তি স্বাক্ষরের বিষয়টিকে সবার সামনে নিয়ে আসছে। আরেকটি বিষয়, দুটি বিষয় একটি একসাথে, একটা হচ্ছে যে তার মানে কি আপনি সরাসরি এটাই বলবেন যে এর ফলে আসলে ইরানের বিজয়টাই বড় করে দেখা যায় এই চুক্তির ফলে? একটি আরেকটি বিষয়, ইসরায়েল বলেছে যে তারা লেবানন, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে অন্যান্য জায়গা থেকে আসলে তাদের সৈন্য সরাবে না। নেতানিয়াহু কিন্তু এই হুমকি দিয়েছে এই চুক্তির কারণ দেখিয়ে। ইরানের আপাতত আমরা যেটি দেখছি যে এই যে চুক্তিটি বা খসড়া সমঝোতা স্মারকটির বিষয়ে তারা একমত হয়েছে, এটি যদি ইরানের দাবি অনুযায়ী এভাবেই হয় তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা চমৎকার বার্গেনিং করেছে। চমৎকার বার্গেনিং করে একটা তারা বিজয় যতটুকু দাবি করছে তার অনেকটাই তারা দাবি করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে মোস্তফা খামেনি, তিনি অন্তরাল থেকে নেতৃত্ব দিচ্ছেন। জি তার পিতা ছিলেন আলী খামেনি। আলী খামেনি মারা যাওয়ার পর কিন্তু তার জানাজা এবং তার যে মৃতদেহের যে সৎকারের ব্যবস্থাটি এখনো পর্যন্ত করা হয়নি। ইরান এই জিনিসটা এস্টাবলিশ করতে চাচ্ছে যে এইরকম একটি চুক্তিতে তারা গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তারা জয়ী হয়েই কিন্তু এরকম একটা ডেট তারা দিয়েছে, আগামী 4 জুলাই তারা আলী খামেনির জানাজার একটা দিন তারা ঠিক করেছে। এবং আপনি ইসরায়েলের কথা যেটি বললেন, ইসরায়েলের এই বিষয়টি এখানে একই রকম একটি অবস্থা যে ইসরায়েল এই চুক্তিটিকে মানতে চাচ্ছে না। সুতরাং এখানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটি চুক্তি করে সরেও যায় তাহলে ভবিষ্যতে কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্কের যে অচলাবস্থার ধারাবাহিকতা এটা কিন্তু থেকেই যাবে, এবং সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের যে আমরা দীর্ঘমেয়াদী যে শান্তি বা স্থিতিশীলতা সেই জায়গাটিতে কিন্তু আমরা খুব বেশি খুব একটা আশাবাদের জি কিছু দেখতে পাচ্ছি। অধ্যাপক ফরিদুল আলম, একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এই যুদ্ধে ইরানের, এটি আপনারা শুরু থেকেও বিশ্লেষণ করছিলেন যে আমেরিকার যে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, 11,000 কোটি টাকারও কোটি ডলারেরও বেশি, এর ফলে আমেরিকার আগামী দিনের যুদ্ধনীতি যেটি সেটিতে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে আপনার মনে হয়? ইরানের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আর্থিক সংশ্লেষ এটা ভীষণ বেশি হয়ে গেছে, এবং এটাই কিন্তু আপনার যে কথাটি এতক্ষণ ধরে বললাম এটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ থেকে পিছিয়ে যাওয়ার সবচেয়ে বড় একটি কারণ। কেননা ডোনাল্ড ট্রাম্প আরো কিছু আর্থিক বরাদ্দ চেয়েছিলেন, যেটি সিনেট এবং কংগ্রেসের মধ্যে এটা নিয়ে ব্যাপক আপত্তি ছিল, এবং এই যুদ্ধটিকে ভ্যালিডেট করা তার জন্য খুব কঠিন একটি বিষয় ছিল। সুতরাং আগামী দিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো বৈশ্বিক ব্যবস্থায় ইনভলভ হতে হয়, ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি একটি নিঃসন্দেহে বড় ধাক্কা হবে। এবং ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু আসলে নিজেদেরকে সুবিধা করতে পারবে, ডোনাল্ড ট্রাম্প কতটুকু এই যুদ্ধগুলোকে, যেগুলোকে জি আপনার ইভেন ভেনিজুয়েলা ইস্যু নিয়ে সাকসেস দাবি করেছেন, সেগুলোকে তিনি কতটুকু ধারাবাহিকতা বজায় রাখতে পারেন মধ্যপ্রাচ্যের বিষয়ে,
মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইনভলভমেন্ট অতীতে ছিল সেই অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে তিনি কতটুকু যেতে পারেন এটি নিঃসন্দেহে একটি গোচর, তবে পুরোপুরি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফরিদুল আলম, জানাচ্ছিলেন বিস্তারিত।